জিওপলিটিক্স থটস অফ সানারুল চ্যানেলে আপনাকে স্বাগত। হাসিনার পাতা ফাঁদে বর্তমানে আটকে পড়েছে হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে, আজ থেকে ঠিক 12 বছর আগে, বন্দি বিনিময় চুক্তি করেছিলেন দুই দেশের মধ্যে। সেই দুই দেশের মধ্যে যে বন্দি চুক্তি বিনিময়, সেই বন্দি চুক্তি বিনিময়ে কি ছিল? সেখানে ছিল কোনো রাষ্ট্রদ্রোহী যদি বাংলাদেশি মানুষ রাষ্ট্রদ্রোহী করে খুন, অপরাধ, ধর্ষণ এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ করে যদি বাংলাদেশে অবস্থান নেয়, অথবা ভারতীয় এই ধরনের অপরাধী যদি বাংলাদেশে অবস্থান নেয়, বা এই ধরনের অপরাধী অর্থাৎ বাংলাদেশের অপরাধী যদি ভারতে অবস্থান নেয়, সেক্ষেত্রে কি হবে সেটা সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে 2013 সালের বন্দি বিনিময় চুক্তির স্বাক্ষর খাতায়। আজও সেখানে জ্বলজ্বল করছে। সেখানে যদি দেখতে পাওয়া যায়, আমরা একটু ভালো করে নজর দিলে দেখতে পাবো শেখ হাসিনাকে ভারত সেই চুক্তি বিনিময়ের মধ্য দিয়ে হাসিনাকে ফেরত দিতে বাধ্য থাকবে। আবার সেখানে উল্লেখ আছে, কোনো পলিটিশিয়ান যদি প্রাণ ভয়ে ভারতের কাছে আশ্রয় নেয়, সেক্ষেত্রে একটা লম্বা প্রসেস ভারতীয়রা করে তারপরে ফেরত দিতেও পারে, এইরকম একটা পরিস্থিতি। তাহলে কি শেখ হাসিনার পাতা ফাঁদেই ছটফট করছে শেখ হাসিনা, নাকি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে ভালো সাজার জন্য বর্তমান আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা কার্যকারী হবে না জেনেই এই রায় ঘোষণা করেছে? এখন চুলচেরা বিশ্লেষণ প্রত্যেকটা জায়গায়, সব জায়গাতেই একই কথা। শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই ফাঁসি কি আদৌ কার্যকর করতে পারবে বাংলাদেশ বর্তমানে ডক্টর ইউনূসের সরকার? না শুধুমাত্র বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগে জল ঢালার জন্য এই রায় প্রদান করা হয়েছে? অবশ্যই সময়ই শেষ কথা বলবে। আমরা বিগত দিনেও দেখেছি এই ধরনের ঘটনা নজিরবিহীন, নজিরবিহীন থেকে নজিরবিহীনতম ঘটনা। শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, সেই 5ই আগস্ট, আজ 2025-এ নভেম্বর মাস চলছে, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন। ঠিক নির্বাচনের আগেই অর্থাৎ 2026-এ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন দেওয়ার কথা বলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আদৌ কি নির্বাচন দেওয়া সম্ভব? না নির্বাচনের জল ঢেলে দিয়ে একটা অন্যরকম রাজনৈতিক খেলা খেলতে চাইছে এই বর্তমান বাংলাদেশ সরকার? সবটাই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি, ऐसा हो जाएगा। লেকিন আমাদের এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশ জুড়ে, যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছে, তাই কথা না বললেও ভারতীয়রা কথা বলতে, ভারতীয় মিডিয়ারা কথা বলতে বাধ্য হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে যদি শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়াটা শুধুমাত্র আইওয়াশ হয়ে থাকে, শুধুমাত্র বাংলাদেশি জনগণকে শান্ত করার প্রক্রিয়া হয়ে থাকে, তাহলে এই ভোটের রাজনীতিতে কোন দলের লাভ হবে এবং কোন দলের লস হবে সেটা একটু আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করব এই এপিসোডে। আপনারা জানেন, ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে বর্তমানে বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল হিসাবে উঠে এসেছে সেটা হচ্ছে বিএনপি। এই বিএনপি প্রধান দল হিসাবে উঠে এসেছে এবং সঙ্গে কাটে টাক্কর দিতে শুরু করেছে বর্তমানে জামাতে ইসলাম। তাদের যে সংগঠন, সে সংগঠনও চাইছে যেন তেন প্রকারে আমাদের হাতে ক্ষমতা আসুক, আমরা আগামী দিনে শেখ হাসিনাকে দেখে নেব, শেখ হাসিনাকে বুঝে নেব। এইরকম পরিস্থিতিতে নতুন একটা দল গঠন হয়েছে বাংলাদেশে। ছাত্ররা নতুন একটা দল গঠন করেছে, তার নাম দিয়েছে এনসিপি।
এখন ঘটনা হচ্ছে এনসিপি এবং জামাত, আপনারা কিছুদিন আগে দেখেছেন ঢাবি যে ছাত্র নির্বাচন, সেই নির্বাচনে তারা যৌথভাবে নির্বাচন করে জামাতকে এক প্রকারের ক্ষমতায় উদ্ধর্ষিত করেছে, ক্ষমতায় আসীন করেছে, সেখানকার ভিপি নির্বাচিত হয়েছে এবং বিএনপি সেখানে খাতায় খুলতে পারেনি এক প্রকার বলতে গেলে। এইরকম পরিস্থিতিতে শেখ হাসিনার যে ফাঁসির রায় এবং শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে জামাত এনসিপি যদি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে যদি কোনো প্রকারে বিএনপিকে তলানিতে ফেলে দিতে পারে আর জামাত যদি ক্ষমতায় চলে আসে, অর্থাৎ জামাত এবং বিএনপি মিলে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী দিনে কোন পথে, সেটাও কিন্তু অত্যন্ত ভাববার বিষয়। তাহলে কি বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের আজকের দিনে যিনি প্রধান উপদেষ্টা, আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার লক্ষ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে? এইরকম কোনো চুক্তি নেই তো? আমাদের মনে কিন্তু এটাও প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী দিনে যাতে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারীর যে পদ, সেই পদটা অলংকৃত করার লক্ষ্যে জামাত এবং বিএনপি তথা ছোট ছোট আরও যে দলগুলো আছে, সেগুলোকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে টক্কর দিয়ে, বিএনপিকে দূরে ফেলে দিয়ে তারাই কি আগামী দিনে ক্ষমতায় আসতে চলেছে? আর জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে ভারতের অবস্থানটা কোথায় যাবে? এই জিও পলিটিক্সের যে সিস্টেম, সেই জিও পলিটিক্সের সিস্টেম বুঝতে গেলে, জানতে গেলে আমাদের মাথাতে কিন্তু বারবার একটা জিনিস উদয় হয়। কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেলে কাকে ধরা যায় আর কাকে মারা যায়, এটাই হচ্ছে জিও পলিটিক্স। আজকের দিনে দাঁড়িয়ে 18-20 কোটি বাংলাদেশি মানুষের যে অবস্থা, সেই অবস্থাকে কাজে লাগিয়ে শুধুমাত্র বাংলাদেশ আগামী দিনে কোন পর্যায়ে পৌঁছাবে, বাংলাদেশ কি আগামী দিনে কোনো না কোনো দেশের অধীনে চলে যাচ্ছে, চায়না অথবা পাকিস্তানের? এটাও কিন্তু আজকের দিনে বড় রকমের প্রশ্ন। পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের পরে আজকে বাংলাদেশের জন্ম হয়েছে, সেটা শুধু বাংলাদেশের জনগণ নয়, ভারতের জনগণ নয় বা পাকিস্তানের জনগণ নয়, সারা পৃথিবীর মানুষ সেটা দেখেছে, সারা পৃথিবীর মানুষ সেটা জানে। শেখ মুজিবের নেতৃত্বে পাকিস্তান বাহিনীর কাছ থেকে কিভাবে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রর জন্ম দিয়েছে। যদিও শেখ মুজিবের শেষ পরিণতি কি হয়েছে সেটাও মানুষ জানে, কিন্তু বাংলাদেশের মানুষের কথাই, যারা তৎকালীন ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদেরকে বাংলাদেশি ভাষায় রাজাকার বলা হয়। অর্থাৎ এই রাজাকাররা, যারা বাংলাদেশে থেকে, বাংলাদেশে খেয়ে পড়ে, বাংলাদেশের মাটিতে বড় হয়ে বাংলা ভাষায় কথা বলে পাকিস্তানের যে বাহিনী, সেই বাহিনীর সঙ্গে ঐকমত্য পোষণ করে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছিল, এটাই হচ্ছে রাজাকার। আজকের দিনে দাঁড়িয়ে জিও পলিটিক্সের যে পরিস্থিতি, বাংলাদেশ যে পজিশনে বর্তমানে আছে, সেটা অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত করুণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে ফাঁসির রায় যদি শুধুমাত্র আই ওয়াশ হয়ে থাকে, শুধুমাত্র আই ওয়াশ হয়ে থাকে, তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য আকাশে কোন দিকে এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিতে, তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রেখেছে সারা বিশ্ব রাজনীতি। আজকে যদি আমরা আমেরিকার মদতপুষ্টে যদি ডক্টর ইউনূস আজকে ক্ষমতাসীন হয়ে থাকে, সেটাও একটা দেখার বিষয়। আজকে যদি চায়না যদি বাংলাদেশের মার্কেটটা দখল করার উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে চায়না, সেটাও দেখার বিষয়। এবং পাকিস্তান যদি তার নেভি বাহিনীকে অলরেডি বাংলাদেশে প্রবেশ করিয়ে দিয়েছে, আবারও সেই রাজাকারদের দাপট, বাংলাদেশের জনগণ কতটা সুস্থ থাকবে, বাংলাদেশের আপামর মা বোনেরা কতটা নিরাপদ পাবে, সেই নিরাপত্তা কি 100% দিতে পারবে আগামী দিনে যে সরকার আসছে? সেই সরকার কে আসছে সেটা যদিও এখনো ভোট হয়নি, ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার হয়নি, আমরা অবশ্যই দেখতে পারবো। কিন্তু আজকের দিনের পরিস্থিতিতে একটা কথা বারবার যেটা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে
শেখ হাসিনাকে ফাঁসির রায় যদি শুধুমাত্র আইওয়াস পায়, আর জামাত যদি এই সুযোগে এনসিপিকে সঙ্গে নিয়ে জামাত এই সুযোগে যদি বিএনপিকে সরিয়ে নির্বাচনে আগামী দিনে নির্বাচিত হতে পারে, তাহলে বাংলাদেশের ভাগ্য আকাশে আবার কি একটা নতুন করে মুক্তিযুদ্ধ দেখতে পাবে সারা বিশ্বের মানুষ? নাকি সেই পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? সেটা আগামী দিনে অবশ্যই আমরা 2026 সালে নির্বাচন পরবর্তী সময়ে দেখতে পারব। তবে সত্যিই যদি এইরকম ঘটনা ঘটে যায়, তাহলে এটা বলা বাহুল্য, ৭১-এর মুক্তিযুদ্ধে মানুষের যে আবেগ, সেই আবেগ কিছুটা হলেও জল ঢেলে যাচ্ছে, সেই আবেগে জল ঢেলে দিচ্ছে বর্তমান সরকার। দেখুন, যে কোনো বিদেশি শক্তির কাছ থেকে বা অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে সেই দেশের সেই সময়কার মানুষের একটা বিশাল ভূমিকা থাকে। কিন্তু শেখ হাসিনা যদি স্বৈরাচারী যে শাসন কার্য চালিয়েছে এবং ৫ই আগস্ট যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস জলের মতো পরিষ্কার, সেখানে পুলিশ প্রশাসনও কিছুটা হলে ব্যর্থ। অতএব পুলিশ প্রশাসন ব্যর্থ মানেই বুঝতে হবে সেখানকার প্রধানমন্ত্রী যিনি থাকেন, দেশের সর্বময় কর্তা, তিনি ব্যর্থ। অতএব এইরকম পরিস্থিতিতে যদি সত্যিই বাংলাদেশ ফিরিয়ে নিতে পারে ভারতের কাছ থেকে, সেটাও যেমন জামাত এবং এনসিপি অর্থাৎ উপদেষ্টামূলক সরকারের একটা বিশাল একটা পজিটিভ দিক। আবার যদি ফিরিয়ে নাও নিতে পারে, সেটাও একটা জামাত এবং এনসিপির বিরাট একটা পজিটিভ দিক। অর্থাৎ বলা যেতে পারে জামাত এবং বিএনপির দিকেই বল ঠেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা এক ধাপ এগিয়ে যাচ্ছে। সেখানে যদি আইওয়াশ বা ব্রেন ওয়াশ বা বাংলাদেশের আপামর জনসাধারণকে বোঝানোর জন্য শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশের ভাগ্য আকাশে জামাত এবং এনসিপি তথা আরও ছোট ছোট কয়েকটা দল যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার সামনের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, সেটা বলাই বাহুল্য। আপনারা আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আপনারা নিশ্চয় ফেব্রুয়ারি 2026-এ নির্বাচিত সরকার দেখতে পাবেন এবং এই শেখ হাসিনাকে ফাঁসিকে কেন্দ্র করে ভারতের উপরে চাপ বাড়ানো, বাংলাদেশের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা, বাংলাদেশের আপামর মানুষ, সাধারণ মানুষের আই ওয়াশ ব্রেন ওয়াশ করে জামাত এবং এনসিপি সহ ছোট ছোট দলগুলো কিভাবে বাংলাদেশের পুনরায় সেই অন্ধকার যুগের রাস্তাতে নিয়ে যাবে না তো? নাকি শেখ হাসিনা যে পথে হেঁটেছিল সেই পথ ধরেই আগামী দিনে বাকি পথটা শুরু করবে এনসিপি এবং জামাতরা? অবশ্যই শেষ কথা জনগণ বলবে। জনগণই রাজনীতিতে শেষ কথা বলে, গণতন্ত্রে জনগণই শেষ কথা। কিন্তু জনগণ তো সবকিছু জেনে বুঝে বসে নেই। জনগণ এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, চলচ্চিত্র মিডিয়া থেকে শুরু করে, পেপারাইজ থেকে শুরু করে সমস্ত জায়গাতে যখন ঢালাওভাবে প্রচার করা হবে যে বর্তমানে জামাত এবং এনসিপি যে রাস্তায় আগাচ্ছে, সে রাস্তাতে হাসিনার রায়, যে ফাঁসির রায়, সেটা কার্যকারী করার জন্য সেখানে ভারত কোনো রকমভাবে সহযোগিতা করছে না। 2013 সালে যে চুক্তি, সেই চুক্তি অমান্য করছে, ইত্যাদি ইত্যাদি বিষয় যখন বাংলাদেশের জনসাধারণের মধ্যে পরিস্ফুটিত ঘটাবে এবং সেখানে যে মুভমেন্ট হবে, সেখানে যে পরিস্থিতি তৈরি হবে, আখেরে কিন্তু জামাত এবং এনসিপি সহ ছোট ছোট দলগুলোরই লাভ হবে, কোনো রকমভাবেই বিএনপির কিন্তু লাভ হবে না। এই রাস্তাতেই আগামী দিনে হাঁটছে, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে যত সময় আগাচ্ছে। অবশ্যই আমার কথাগুলো ঠিক না ভুল আপনারা বিচার করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, জিও পলিটিক্সে আমি শুধুমাত্র বাংলাদেশ নিয়ে ভিডিও বানাই না, আমি সারা বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভিডিও বানাই। সেটা ভারতের অভ্যন্তরেও রাজনৈতিক বিষয় নিয়ে আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন সব সময় আমার সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে, থটস অফ সানারুলের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় খেয়াল রাখবেন সারা বিশ্ব রাজনীতিতে